আমাদের বিজ্ঞানীরা যখন কোনো রকেট বা স্পেসক্রাফটকে সুদূর মহাকাশের বিভিন্ন গ্রহে তথ্য অনুসন্ধানের জন্য পাঠান, তখন সেই খবরটা শুনে আপনাদের নিশ্চয়ই ভীষণ আনন্দ হয়, তাই না? সেই রকেট বা স্পেসক্রাফট থেকে পাওয়া তথ্যগুলো জানার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন, কি তাই তো? কিন্তু আপনারা কি কখনো এটা ভেবে দেখেছেন যে এই রকেট বা স্পেসক্রাফটগুলোকে মহাকাশের বিভিন্ন গ্রহে কিভাবে পাঠানো হয় এবং এর জন্য ঠিক কতটা সময় লাগে? না জানলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। একটা রকেটকে কোনো গ্রহে পাঠানোর জন্য সবথেকে বেশি জরুরি হলো তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্রোপ্যালেন্টের উপস্থিতি। আপনারা যারা জানেন না তাদের জানিয়ে রাখি যে রকেটের মধ্যে দেওয়া ফুয়েলকে বলা হয় প্রোপ্যালেন্ট। যখন কোনো রকেট উঠতে শুরু করে তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি নিজের কাজ করতে থাকে, আর তাই সেই রকেটটা যাতে দ্রুত পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যেতে পারে সেটাও সমানভাবে জরুরি হয়ে পড়ে। একটা রকেটকে কোনো গ্রহে পাঠানোর সময় সবার প্রথমে এটা দেখা হয় যে কোন সময় সেই গ্রহটার দূরত্ব পৃথিবীর থেকে অনেক কম থাকবে, কারণ এর ফলে প্রথমত কম প্রোপেল্যান্টের প্রয়োজন হবে, পাশাপাশি দূরত্ব ও সময়ও কম লাগবে। উদাহরণ হিসেবে পৃথিবী এবং মঙ্গল গ্রহ 2 বছরে একবার একে অপরের সব থেকে কাছে থাকে। এই জন্য কোনো রকেটকে যদি মঙ্গল গ্রহে পাঠানো থাকে তাহলে এমন সময় সেটা লঞ্চ করা হয়ে থাকে। তবে কোনো দূরবর্তী গ্রহে রকেট পাঠানোর সময় আমাদের তার পথেরও খেয়াল রাখতে হয়, যাতে সেটা পথে অন্য কোনো গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে না পড়ে। যেমনটা আপনাদের আগেই বললাম যে কোনো গ্রহ আমাদের সৌরমণ্ডলে ফিক্সড পজিশনে উপস্থিত থাকে না, প্রতিটা গ্রহ সর্বদা সূর্যকে প্রদক্ষিণ করতে থাকে। তাই যে কোনো রকেটকে একটা ইলেকট্রিক্যাল অরবিটে লঞ্চ করা জরুরি। এই ধরনের ইলেকট্রিক্যাল অরবিটকে হোম্যান ট্রান্সফার অরবিট বলা হয়। কোনো রকেটকে যখন তখন মহাকাশে পাঠানো যায় না, লঞ্চের নির্দিষ্ট দিন এবং সময় থাকে, কারণ এই সব কিছু ক্যালকুলেশনের উপরে নির্ভর করে। যখন কোনো রকেটকে ইলেকট্রিক্যাল অরবিটে লঞ্চ করা হয় তখন এই বিষয়টা খেয়াল করা হয় যে রকেটটা যখন নিজের টার্গেট পয়েন্টে পৌঁছাবে তখন যেন সেখানে সেই গ্রহটাও পৌঁছে যায়, যার উপর পরীক্ষা করার জন্য কোনো স্যাটেলাইট বা স্পেসক্রাফটকে রকেটের সাহায্যে পাঠানো হয়েছে। বন্ধুরা, আপনারা কি জানেন যে বুধ বা শুক্র গ্রহের ক্ষেত্রে বিষয়টা আরও কঠিন হয়ে যায়, কারণ এই দুটো গ্রহ সূর্যের অনেক কাছে থাকে। তাই যদি কোনো রকেটকে এই দুটো গ্রহের কাছে পাঠানো হয় তাহলে এই বিষয়টার উপরে খেয়াল রাখা হয় যাতে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি সেই রকেটটাকে নিজের দিকে টেনে না নেয়, কারণ যদি এমনটা হয় তাহলে সূর্য সেই রকেটটাকে নিজের পৃষ্ঠের দিকে টেনে নেবে এবং সেই রকেটটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এই জন্য বুধ এবং শুক্রের মতো গ্রহে মিশন করার জন্য আমাদের বিজ্ঞানীদের আরও অনেক বেশি পরিশ্রম করতে হয়। পাশাপাশি আমাদের রকেটকে যদি আউটার প্ল্যানেটের দিকে পাঠাতে হয় তাহলে রকেটের স্পিড এতটাই বেশি হওয়া প্রয়োজন যাতে সেটা সূর্যের মাধ্যাকর্ষণ শক্তিকে অতিক্রম করতে পারে। আপনারা এটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে একটা রকেটকে লঞ্চ করা হয়ে থাকে এবং লঞ্চের সময় কী কী বিষয়ে নজর রাখা হয়। এবার চলুন আমরা এক এক করে এটা বুঝে নেব যে কোনো গ্রহে পৌঁছানোর জন্য কত সময় লাগে। প্রথমে আমাদের বুধ গ্রহের কথা বলবো, যেটা আমাদের সৌরজগতের সবথেকে কাছের গ্রহ এবং আমাদের সৌরজগতের সবথেকে ছোট গ্রহ। এই গ্রহটা আমাদের পৃথিবীর থেকে 91 মিলিয়ন কিলোমিটার দূরে আছে। তবে আপনারা এটা জানলে বিস্মিত হবেন যে এই গ্রহে এখনও পর্যন্ত খুব একটা বেশি মিশন করা হয়নি। এর কারণ হলো এই গ্রহে কোনো রকেট বা স্পেসক্রাফটকে পাঠানো অনেক কঠিন একটা ব্যাপার। যদি কোনো রকেটকে বুধ গ্রহের দিকে পাঠানো হয় তাহলে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি সেই রকেটটাকে নিজের দিকে টেনে নিয়ে ধ্বংস করে দিতে পারে। তাই বুধ গ্রহে কোনো রকেটকে পাঠানোর সময় তার স্পিড অনেক বেশি রাখতে হবে। যতটা গতিবেগে বন্দুক থেকে গুলি বেরোয় ঠিক ততটা গতিবেগ। এই জন্য এই গ্রহে কোনো রকেট পাঠানোর জন্য সবার প্রথমে একে হোম্যান অরবিটে পাঠাতে হবে এবং বুধ গ্রহের ক্ষেত্রে অরবিটটা প্রায় 310 মিলিয়ন কিলোমিটার দীর্ঘ হবে। পাশাপাশি কোনো রকেটের বুধ গ্রহে পৌঁছাতে প্রায় 106 দিন সময় লাগবে। দ্বিতীয়ত, আমি আপনাদের যেটা আগেই বললাম যে রকেটের স্পিড অনেক বেশি রাখতে হবে, প্রতি সেকেন্ডে প্রায় 58 কিলোমিটার। এমন কিন্তু নয় যে বুধ গ্রহে কোনো মিশন করা হয়নি। 1974 সালে ম্যারিনার 10 নামের একটা প্রোব বুধ গ্রহে পাঠানো হয়েছিল, যার সাহায্যে আমাদের বিজ্ঞানীরা এই গ্রহটার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিলেন। বুধ গ্রহের পরে দ্বিতীয় গ্রহটা হলো শুক্র গ্রহ। এই গ্রহটা পৃথিবীর থেকে 41 মিলিয়ন কিলোমিটার দূরে আছে। এর হোম্যান অরবিটের কথা বললে এর দূরত্ব প্রায় 402 মিলিয়ন কিলোমিটার দীর্ঘ হবে। কিন্তু আপনারা কি জানেন যে আমরা যদি শুক্র গ্রহে পাঠানো স্পেসক্রাফটের ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা স্পেসক্রাফটে শুক্র গ্রহে পৌঁছাতে ভিন্ন ভিন্ন সময় লেগেছে। বলা হয় যে শুক্র গ্রহে পৌঁছানোর জন্য যে কোনো অ্যাভারেজ প্রোবের আনুমানিক 150 দিন সময় লাগবে। 1961 সালে শুক্র গ্রহে প্রথম এই মিশন করা হয়েছিল, যেখানে ভ্যানেরা 1 নামের একটা প্রোব লঞ্চ করা হয়েছিল।
এই প্রোবটা মাত্র 97 দিনে এই গ্রহে পৌঁছে গিয়েছিল। কিন্তু 2006 সালে শুক্র গ্রহে পাঠানো ভেনাস এক্সপ্রেসের শুক্র গ্রহের অরবিটে পৌঁছাতে 153 দিন সময় লেগেছিল। এমনকি একবার এমন একটা মিশন করা হয়েছিল যা শুক্র গ্রহে পৌঁছাতে 463 দিন সময় লেগেছিল। বন্ধুরা, এবার আপনাদের মঙ্গল গ্রহের কথা বলবো। এই গ্রহটা পৃথিবীর থেকে 56 মিলিয়ন কিলোমিটার দূরে আছে। বর্তমান সময়ে আমাদের কাছে যে সমস্ত টেকনোলজি উপস্থিত আছে তার সাহায্যে মঙ্গল গ্রহে পৌঁছাতে প্রায় 8 মাস সময় লাগে। পাশাপাশি এই গ্রহের হোম্যান অরবিটের দূরত্ব প্রায় 600 মিলিয়ন কিলোমিটারের সমান। মঙ্গল গ্রহে যে সমস্ত মিশন করা হয়েছে তার ইতিহাসের দিকে তাকালে আপনারা জানতে পারবেন যে কিছু কিছু মিশনের মঙ্গল গ্রহে পৌঁছাতে কম সময় লেগেছিল, আবার কিছু কিছু মিশনের অনেক বেশি সময় লেগেছিল। ম্যারিনার 6 এবং ম্যারিনার 7 এর মঙ্গল গ্রহে পৌঁছাতে 156 দিন এবং 131 দিন সময় লেগেছিল। তবে এমনও কিছু মিশন ছিল যেগুলোর এই গ্রহে পৌঁছাতে প্রায় 300 দিন সময় লেগেছিল। বন্ধুরা, এবার বৃহস্পতি গ্রহের কথা বলবো, যেটা আমাদের সৌরজগতের সবথেকে বড় গ্রহ এবং আউটার প্ল্যানেটের মধ্যে সবথেকে প্রাচীন গ্রহ। এই গ্রহটা আমাদের পৃথিবীর থেকে প্রায় 620 মিলিয়ন কিলোমিটার দূরে আছে। কিন্তু এই গ্রহে পৌঁছানোর জন্য এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো অ্যাভারেজ টাইম ডিউরেশন নেই, কারণ এখনও পর্যন্ত এই গ্রহে যতগুলো মিশন করা হয়েছে সেই সবগুলোর ভিন্ন ভিন্ন সময় লেগেছে। বৃহস্পতি গ্রহে যে প্রোবটা পাঠানো হয়েছিল তার নাম হলো পায়োনিয়ার 10, যা 1972 সালের 2রা মার্চ লঞ্চ করা হয়েছিল। এই প্রোবটা বৃহস্পতিতে পৌঁছাতে 640 দিন সময় নিয়েছিল। আপনারা জানলে অবাক হবেন যে এই প্রোবটা 1.27 বিলিয়ন কিলোমিটারের হোম্যান অরবিট যাত্রা করেছিল। এবার আপনারাই অনুমান করে নিন যে এটা কতটা দীর্ঘ একটা পথ। এই জন্য সেই প্রোবটা অনেক দ্রুত গতিতে বৃহস্পতি গ্রহে পৌঁছে গিয়েছিল। আপনারা আরও জানলে অবাক হবেন যে গ্যালিলিও প্রোব, যেটা বৃহস্পতির অরবিটে পৌঁছানো প্রথম প্রোব ছিল, তার বৃহস্পতির অরবিটে পৌঁছানোর জন্য প্রায় 2242 দিন সময় লেগেছিল। বৃহস্পতির পরে আমাদের সৌরজগতের সবথেকে বড় গ্রহটা হলো শনি গ্রহ। এই গ্রহটা আমাদের পৃথিবীর থেকে 1277 মিলিয়ন কিলোমিটার দূরে আছে। আপনারা কি জানেন যে এই গ্রহে প্রথম যে মিশনটা পাঠানো হয়েছিল তার এই গ্রহে পৌঁছাতে প্রায় 6.5 বছর সময় লেগেছিল। 1980 সালে ভয়েজার 1কেও শনি গ্রহের দিকে পাঠানো হয়েছিল, কিন্তু রাস্তায় তার সঙ্গে বৃহস্পতির সাক্ষাৎ হয়ে যায়। এই সাক্ষাতের কারণে প্রোবটার নিজের স্পিড বাড়াতে সুবিধা হয়েছিল। যেহেতু এটা বৃহস্পতির থেকে অনেক দূরে ছিল, তাই বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি তার উপরে প্রভাব ফেললেও নিজের দিকে টানতে পারছিল না, যার ফলে ভয়েজার 1কে শনি গ্রহে পৌঁছাতে প্রায় 3 বছর সময় লেগেছিল। তবে এরপরে যখন ভয়েজার 2কে পাঠানো হয়েছিল তখন তার প্রায় 4 বছর সময় লেগেছিল। বন্ধুরা, এবার ইউরেনাস গ্রহের সম্পর্কে কথা বলবো। এই গ্রহটা আমাদের পৃথিবীর থেকে 2720 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। এবার আপনারাই ভাবুন যে শনি গ্রহে পৌঁছাতে যেখানে 6.5 বছর সময় লেগেছিল, সেখানে ইউরেনাস গ্রহে পৌঁছাতে কত বেশি সময় লাগবে। কারণ এই গ্রহটা আমাদের সৌরজগতের 7ম গ্রহ এবং অনেক দূরে অবস্থিত। এখনও পর্যন্ত আমরা একবারই এই গ্রহে মিশন পাঠাতে পেরেছি। আজ পর্যন্ত শুধুমাত্র ভয়েজার 2 এই গ্রহে পৌঁছাতে পেরেছে এবং তার ইউরেনাসে পৌঁছাতে প্রায় 8.5 বছর সময় লেগেছিল। বন্ধুরা, এবার জেনে নিন নেপচুনের কথা। আমাদের পৃথিবীর থেকে এই গ্রহটার দূরত্ব 4347 মিলিয়ন কিলোমিটার। এই গ্রহে এখনও পর্যন্ত শুধুমাত্র একটাই প্রোব পৌঁছাতে পেরেছে, আর সেটা হলো ভয়েজার 2, যার এই গ্রহে পৌঁছাতে সময় লেগেছিল 12.5 বছর। তাহলে বন্ধুরা, বুঝতে পারছেন তো যে এই মিশনগুলো কতটা কঠিন হয়ে থাকে। আর সবথেকে জরুরি বিষয় হলো এই মিশনগুলো সফল হওয়া। কারণ এত বছরের অপেক্ষা এবং এত পরিশ্রম সত্ত্বেও যদি এই মিশনগুলো ফেল হয়ে যায় তাহলে বিজ্ঞানীদের হতাশ হওয়াটাই স্বাভাবিক। তাই এই ধরনের ঘটনা যাতে না হয় সেই জন্য বিজ্ঞানীরা অনেক গবেষণার পরই এই ধরনের মিশন করে থাকেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত তথ্যগুলো আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।